টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব আশিকুর রহমান। তার আরেকটা পরিচয় আছে, তিনি আমাদের প্রয়াত ডিএসি সভাপতি রকিবুর রহমানের ছেলে। তিনি দেশে বাইরে পড়াশোনা করেছেন, ওয়াল স্ট্রিটে একসময় ক্যারিয়ার শুরু করেছেন, তারপরে দেশে ফিরে এসে তাদের পারিবারিক ব্যবসার হাল ধরেছেন। আশিক ভাই, আপনাকে স্বাগতম। বাবু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি। আপনি তো ইকোনমিক্স পড়েছেন কানাডাতে, তারপরে ওয়াল স্ট্রিটে ক্যারিয়ার শুরু করেছিলেন। সেখান থেকে আপনি দেশে আসলেন কেন, এক নম্বর প্রশ্ন। আমি গ্র্যাজুয়েশনের পর থেকে আই মুভ টু দ্য ইউএস অ্যান্ড আমেরিকাতে গিয়ে আই স্টার্টেড ওয়ার্কিং ইন বল্টিমোর। তো তখন যে সময়টা ছিল, তখন আস্তে আস্তে আমেরিকার গ্রেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস শুরু হয়েছে। জি, প্রথমে আই ওয়ার্কড ইন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং অ্যান্ড এন্ট্রি লেভেল, অ্যান্ড দেন আই মুভড অন টু টিডি আমেরিট্রেড। টিডি আমেরিট্রেড তখনকার সময় ছিল সেকেন্ড লার্জেস্ট রিটেল ব্রোকারেজ ইন দ্য ইউএস, ইনস্টিটিউশনালি রিটেল ব্রোকারেজ ইন দ্য ইউএস। সো গ্রেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস শুরু হয়েছে, আই স এভরিথিং ইন দ্য ইউএস। বাট আনফর্চুনেটলি 2009-তে আমি বাংলাদেশে ফেরত এসেছি বিকজ উই হ্যাড আ ট্র্যাজেডি ইন দ্য ফ্যামিলি। আপনার ভাই মারা গেছিল? জি জি। সো এটা যখন হয়েছে, আমি এসে দেখলাম যে আমার ফ্যামিলির মধ্যে একটা বিশাল বড় একটা যে ট্র্যাজেডিটা হয়েছে, এটার জন্য আমাকে থাকতে হবে। তো এই কারণে আমার আব্বা জনাব রকিবুর রহমান, উনি ছিল তখন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট। তখন মার্কেট ওয়াজ ভেরি অ্যাক্টিভ, অ্যান্ড ওইটার জন্য ওনাকে ডে টু ডে স্টক মার্কেট নিয়ে অনেক কিছুতে ব্যস্ত থাকতে হচ্ছে। ইন দ্য মিন টাইম আমাদের ফ্যামিলির মধ্যেও অবভিয়াসলি একটা ডিপ্রেশন চলছিল। সো তখন আমি ডিসাইড করেছি যে না, এখন আর আমেরিকাতে ফেরত যাওয়া যাবে না, আমি যে ফিউচারটা করবো আমি বাংলাদেশেই করবো আর কি। তো তখন নভেম্বর অফ 2009 আমি অফিসিয়ালি আমাদের কোম্পানি মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডে জয়েন করেছিলাম। ইনিশিয়ালি আমার মধ্যে আর আমার মোস্ট অফ দ্য এমপ্লয়ীদের মধ্যে এরকম কোনো ডিফারেন্স ছিল। আমার জন্য এটা খুবই ক্রুশাল ছিল যে টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য কোম্পানি ফাংশনস ফ্রম টপ টু বটম। সো আমরা বটম দিয়ে শুরু করেছি, অ্যান্ড এটা বেশি দিন সময় লাগেনি। আমাদের কোম্পানি যে বিশাল বড় তাও না। সো বিকজ আই অলরেডি ওয়ার্কড ইন দিস ইন্ডাস্ট্রি অ্যান্ড বিকজ স্টক ব্রোকারেজ ওয়াজ আমাদের ফ্যামিলি ব্লাডের মধ্যে আছে, আমার এর মধ্যে একটা ইন্টারেস্ট ছিল। সোফা 35,000 এর মতো রিটেল ক্লায়েন্ট। জি জি জি, একেবারে ছোট বলা যাবে না। না, এটা আমি যদি ইনস্টিটিউশনের সাথে যদি কম্পেয়ার করি, যেখানে আমি সবসময় কম্পিট করছি, ওই অনুযায়ী তো আমার কাছে মনে হয় যে আমাদের ব্রোকারেজটা ছোট। বাট হ্যাঁ, এটা সত্যি যে আলহামদুলিল্লাহ উই আর ব্লেসড উইথ আ লট অফ ক্লায়েন্টস যারা বছর পর বছর আমাদেরকে বিশ্বাস করে, আমাদের সার্ভিসের উপর সন্তুষ্ট আছে। ওই জন্যই কিন্তু আমরা এই লং যে ক্লায়েন্ট রিটেনশন, এই জিনিসটা আমরা করতে পারি। আমাদের ব্রোকারেজ তো অ্যাকচুয়ালি অনেক পুরান। সো ওই অনুযায়ী দেখবেন যে এখনও পর্যন্ত আমাদের কাছে ক্লায়েন্টস আছে যারা 80s বা ইভেন আর্লি 80s থেকেও আমাদের ব্রোকারেজে ইনভলভ আছে আর কি। সো এদেরকে সার্ভিস দেওয়া, এদের এই পুরো বিজনেসটাকে আন্ডারস্ট্যান্ড করতে করতে ভেরি সুন এনাফ আই এন্ডেড আপ টেকিং কন্ট্রোল অফ দ্য কোম্পানি, যেখানে আমার আব্বা ডিসাইড করেছে উনি ফোকাস করবে ঢাকা স্টক এক্সচেঞ্জের উপর, অ্যান্ড আমি ফোকাস করবো মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের উপর। ওকে, you are the managing director and you have to deal everything জি জি, a business brokerage business needs. তো আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি ইউএসএ তে মার্কেট কেমন দেখেছেন আর আমাদের এখানে কেমন দেখছেন, তার সাথে পার্থক্যগুলো কোথায় এবং কেন? পার্থক্য তো অনেক আছে। See, the American market is a very exciting market, and it is not a perfect market because I think stock market in nature is not looking for perfection all the time. আপনার স্টক মার্কেট ইজ আ ভেরি, বাই এসেন্স হলো স্টক মার্কেটের কাজ হলো টু রেইজ ক্যাপিটাল ফর কোম্পানিজ। দ্যাট ওয়াজ রিয়েলি দ্য ফান্ডামেন্টাল রিজন ফর স্টক মার্কেট টু অ্যাকচুয়ালি এক্সিস্টেন্সে আসা। আমেরিকাতে আপনার জন্য ক্যাপিটাল রেজিং ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট এটা খুবই ইজি, অ্যান্ড বাই পলিসি আপনার রেগুলেশন, কংগ্রেস যেভাবেই বলেন, সব কিছু মিলাই পলিসি ইজ ক্রিয়েটেড টু এনশিওর যে এই মার্কেটে আমরা চেষ্টা করব টু মেক ভেরি ডিপ লিকুইড মার্কেট, যেখানে যে কোনো কর্পোরেশন এসে ক্যাপিটাল রেজ করতে পারে। আপনি যদি ওইটা ইনশিওর করেন, আপনার সেকেন্ডারি অ্যান্ড এভরিথিং এলস আপনার কিন্তু অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তো ওনারা সবসময় ইনশিওর করেছে যে ক্যাপিটাল রেজিং পার্টটা অ্যান্ড কনসিস্টেন্সি অফ ল, এই জিনিসটা যদি থাকে, তো আমি যদি ওভাবে দেখি, অবভিয়াসলি ওইখানে তো $1 ট্রিলিয়ন মার্কেট। আমাদের এখানে
we are now at $45 billion market cap, I think, last I checked. So obviously অনেক difference আছে, but then again ওদের capital markets অনেক পুরানো, they have multiple stock exchanges and they have different sort of products. আপনার ওখানে they also have মানে different intermediaries, যে ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারি বিভিন্ন রকমের ইন্টারমিডিয়ারি আছে। সো এই জিনিসগুলি আমাদের বাংলাদেশে তো সব নেই, আমাদেরকে এটা করতে হবে, আমাদেরকে এটা বিল্ড করতে হবে, যত বিল্ড করবেন তত আমাদের মার্কেটটা আরও সাকসেসফুল হবে। আপনার তো প্রায় এক যুগের বেশি অফিসিয়ালি এঙ্গেজমেন্ট, আর পারিবারিকভাবে নিশ্চয়ই আপনি আরও আগে থেকেই এই বাজারের সাথে জানাশোনা আছে। ডু থিঙ্ক যে ডেভেলপমেন্টের যে পেজগুলো যথেষ্ট গতিতে এগোচ্ছে কিনা? না না না, অ্যাবসলিউটলি নট। 2023 এখন, আর আমরা এখনও উই আর ভেরি মাচ অ্যান ইকুইটি বেসড একটা স্টক মার্কেট, অ্যান্ড এখানে আপনার মানে রিটেল পার্টিসিপেশন ইজ অনেক হাই, ইনস্টিটিউশনাল ডেপথ ইজ ভেরি লো। আমি পার্সোনালি বিলিভ করি যে আপনার মানে প্রফেশনালিজম ইজ মানে কমপ্লিটলি মিসিং ইন দিস মার্কেট। প্ল্যানিংয়ের মধ্যেও অনেক রকমের প্রবলেম আছে। I think objectively driven, money from a, let's say, a regulator's point of view, from a stock exchanges point of view, বা even একটা ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউ থেকেও মানে এখানে সব জায়গায় কিন্তু মানে গোলমেল আছে। সো 2023-তে আমাদের ইকোনমি ইজ দ্য 35th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, আর ইয়েট আমাদের স্টক মার্কেটের মার্কেট ক্যাপিটালাইজেশন টু জিডিপি ইজ অ্যাকচুয়ালি ভেরি লো। সো এটা কেউ বলতে পারবে না যে আমাদের এই মানে এই 2023 উইথ having access to knowledge খুব ইজিলি, যে আমরা এখনো পর্যন্ত উই আর আ সাকসেসফুল ক্যাপিটাল মার্কেট। উই আর নট, বিকজ উই আর নট আ ভেরি ডিপ লিকুইড ক্যাপিটাল মার্কেট। না, আমাদের লিকুইডিটি ক্রাইসিসটাই সবসময় আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা ওয়াল স্ট্রিটে ফিরে আসি, আমরা সেখানে মানুষ ট্রেড করে বা ইনভেস্ট করে, আমরা যতটুকু জানি যে সেখানে অনেক ধরনের অপরচুনিটি থাকে ফর বোথ ফর ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। আমাদের এখানে এটা কতটা পার্থক্যগুলো যদি? পার্থক্য তো অবশ্যই অনেক বেশি। আপনি দেখেন currency market, you can trade, and that's the biggest thing in the world, and এটা 24 ঘন্টা you can trade. Equity market is big, bond market is even bigger. আপনার you have derivatives, short selling, intraday trading, মানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, বিকজ দ্য মার্কেট ইজ ভেরি রিচ অ্যান্ড ইটস মানে ডেপথ আছে, অনেক লিকুইডিটি আছে। মানে ওদের কথা হলো যে আমরা তো ইকুইটিজ অনেক আগে কভার করেছি, বন্ড অনেক আগে কভার করেছি, তো এখন আমরা এখন কি করব? তখন বিকজ একটা লেভেল পর্যন্ত চলে আসছে, আমাকে তো এই মানে গতিটাকে আমাকে কন্টিনিউ করতে হবে। সো ওরা নতুন নতুন প্রোডাক্ট কিন্তু সবসময় ইন্ট্রোডিউস করছে। ক্রিপ্টোকারেন্সিও মনে করেন আস্তে আস্তে অ্যাড হচ্ছে, হয়তো বা এখনও পর্যন্ত অফিসিয়ালি অ্যাডপ্টেড হচ্ছে না, বাট যেভাবে যাচ্ছে ভেরি লাইকলি যে এক সময় রেগুলেশন দিয়ে এটাও কিন্তু অ্যাডপ্ট হয়ে যাবে। ওয়ারেজ আমি যদি আমাদের মার্কেটটা দেখি, উই আর কমপ্লিটলি একটা ইকুইটি ড্রিভেন মার্কেট। তা এখনও পর্যন্ত মানে আমরা যে অ্যাটলিস্ট বন্ড মার্কেটটাকে যে ভাইব্রেন্ট করতে পারছি না, এখানে আমাদের কিছু প্রবলেম আছে। এই কমিশন, এই যে বিসেক কমিশন, যেটা গত 2 বছর আগে যে মানে কোভিডের পর ওনারা যখন এসেছে, দে ডিড মেক আ ভেরি গুড অ্যাটেম্পট যে আমরা বন্ড মার্কেটটাকে ভাইব্রেন্ট করতে চাচ্ছি, অ্যাটলিস্ট আমরা অ্যাক্টিভ করতে চাচ্ছি। অ্যাটেম্পটটা ভালো, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট মার্কেটের জন্য। যেটা হচ্ছে যে আপনার ইকুইটি অ্যান্ড বন্ডের মধ্যে ইন্টারঅপারেবিলিটি কিন্তু হচ্ছে না। আপনি দেখেন একটা ইকুইটি যখন আপনি কিনবেন, প্রবলেম অনেক আছে। আমি একটা জাস্ট ছোটো একটা আমার ব্রোকারেজ সাইড থেকে যদি আমি বলি, আপনি যখন একটা ইকুইটি কিনবেন আপনার কমিশনটা হচ্ছে অন আ পার্সেন্টেজ বেসিস, ওয়ারেজ আপনি যখন একটা বন্ড কিনবেন, কর্পোরেট বন্ড যদি কিনেন, তখন ইট ইজ নট অলওয়েজ অন আ পার্সেন্টেজ বেসিস। সো এখানে কিন্তু কস্ট স্ট্রাকচারের মধ্যে কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, এডুকেশনের কিছু ব্যাপার স্যাপার আছে। বাংলাদেশে ইকুইটি মার্কেটে র্যালি হওয়াটা কোয়াইট ইজি, আপনার একটা প্রফিট হওয়ার চান্সটা একটু মাছ হায়ার, ওয়ারেজ বন্ড মার্কেটের ইনভেস্টমেন্ট ইজ আ লং টার্ম ইনভেস্টমেন্ট। সো এখানে কিছু ভ্যালু অ্যাডিশনেরও ব্যাপার আছে, কিছু এডুকেশনেরও ব্যাপার আছে। বাট দি অ্যাটেম্পট ইজ রাইট। বাট যখনই আমরা দেখি যে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি, প্রোডাক্টটা লঞ্চ করতে গিয়ে কিছু না কিছু আমরা ফেলিয়ার মানে পাচ্ছি আর কি। অ্যান্ড ফেলিয়ার হচ্ছে প্ল্যানিংয়ের জন্য, নট আন্ডারস্ট্যান্ডিং দি ইনভেস্টার সেন্টিমেন্ট অ্যান্ড নট আন্ডারস্ট্যান্ডিং এক্স্যাক্টলি হাউ ইন্টারঅপারেবিলিটি অফ স্টক মার্কেট, ব্রোকারেজ, আদার ইন্টারমিডিয়ারিজ ওয়ার্ক। সো এই জায়গাটা অলসো উইথ আপনার যে আদার যে সমস্ত গভর্নমেন্টের অফিসগুলো আছে সেখান থেকেও, লাইক সেন্ট্রাল ব্যাংক থেকে আপনার আসছে না, ওই সেন্ট্রাল প্ল্যাটফর্ম থেকে ব্যাংকগুলো স্টক এক্সচেঞ্জে আপনার there is no প্রেজেন্ট বন্ড coordination বিক্রির জন্য। there is no coordination মানে আমার কোয়েশ্চেনটা যেরকম আমার ওয়াল স্ট্রিটের সাথে, মানে ওয়াল স্ট্রিট বলবো না, মানে আমেরিকান ক্যাপিটাল মার্কেটের সাথে যদি আমি কম্পেয়ার করি, অ্যাবসলিউটলি there is no coordination. আপনার NBR is thinking in one way,
আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইজ থিঙ্কিং ইন অ্যানাদার ওয়ে, আমরা বাংলাদেশ ব্যাংক ইজ থিঙ্কিং ইন অ্যানাদার ওয়ে। মানে গভর্নমেন্ট রেগুলেটরি বডি যদি একসাথে ডিসাইড না করে যে হ্যাঁ আমরা একটা ডিপ ক্যাপিটাল মার্কেট ক্রিয়েট করব, যদি ওরা একসাথে ইউনিসেনভাবে যদি চিন্তা না করে, যেরকম আমি শোয়ের প্রথমেই বলেছি যে দেখেন আমেরিকাতে যেটা হচ্ছে যে আপনার ওদের অল রেগুলেটরি বডি প্লাস কংগ্রেস ইজ দেয়ার পার্লামেন্ট, ওরাও কিন্তু দে আর ভেরি ইনভলভ। দেয়ার প্রাইড অ্যান্ড জুয়েল আমেরিকার ইকোনমির জন্য ইজ দেয়ার ক্যাপিটাল মার্কেট। ডলারের দাম বেড়ে যাচ্ছে, দে আর বাইং ডলার ডিনোমিনেটেড বন্ডস অ্যাসেটস, বিকজ ডিপ ক্যাপিটাল মার্কেট যখনই কোনো রকমের আপনার প্রবলেম হয়, অল দ্য মানি স্টার্টস টু ফ্লো ইন টু দিস ক্যাপিটাল মার্কেট। সো এই জিনিসটা ওরা সবসময় মেনটেন করে। আনফর্চুনেটলি আমরা এই জিনিসটা করতে পারি না। এখন এটা না করতে পারার আরেকটা কারণ আছে, আমার পার্সোনাল যে অপিনিয়ন, উই হ্যাভ টু মেনি ব্যাঙ্কস। একটা ক্যাপিটাল মার্কেট কিন্তু মেইনলি মানে ফরমেশনে কিসের জন্য এসেছিল, যদি ইফ ইউ লুক ইনটু দ্য হিস্ট্রি অফ মার্কেট, ক্যাপিটাল রেজ করা, মানে অল্টারনেটিভ ফর্ম অফ ক্যাপিটাল রেজিং। আগে ছিল আপনি ব্যাংক থেকে আপনি লোন নিয়ে ক্যাপিটাল নিতেন। ইফ ইউ হ্যাভ সো মেনি ব্যাঙ্কস অ্যান্ড মানুষজন কনস্ট্যান্টলি বিভিন্ন ব্যাংকে টাকা জমা দিচ্ছে, ব্যাংকদেরও তো একটা টার্গেট আছে যে না আমাকে তো এই আমার এই কাস্টমারদেরকে টাকা এক নাম্বার ফেরত দিতে হবে, প্লাস আনব্যাংক পিপল, আনব্যাংক বিজনেসেস, এদের সংখ্যাও তো আমরা আবার অনেক, হ্যাঁ অনেক আছে। সো এদের জন্যই তো কিন্তু ক্যাপিটাল মার্কেটটা কিন্তু ইজ দ্য রিয়েলি দ্য রাইট প্লেস। বাট প্রবলেম যেটা হচ্ছে কি, দেখেন আপনি একটা মানে বিজনেস ওনার যদি হয়ে থাকেন, আপনার যদি কিছু অ্যাসেট যদি থাকে, আপনি যে কোনো ব্যাংকে গেলে কিন্তু মোটামুটি ইউ উইল রিয়েলি বি এবল টু রেজ মানে লেন্ডিং, মানে লোন নিতে পারবেন। ওয়ারেজ আপনি যদি ক্যাপিটাল মার্কেটে আসতে চান, সব বিগ স্পন্সাররা যেটা বলে যে আমি একটা ক্যাপিটাল মার্কেটে আসতে গেলে আমার 6 মাসের উপর আমাকে লাগে মানে ডিউ ডিলিজেন্স করে ক্যাপিটাল মার্কেটে আসতে, আমি কেন আমার শেয়ারগুলি দিয়ে দিব, যদি আমি যে টাকাটা আমার দরকার বিজনেস অপারেট করার জন্য বা অ্যাটলিস্ট বড় একটা এক্সপেনশনের জন্য, যেটা আমাকে ব্যাংকে আমাকে একটা লোয়ার রেটে আমি যদি দিতে পারে, ওয়াই উইল আই ডু দ্যাট? সো এই অ্যাট্রাক্টিভনেসটা করার জন্য আপনাকে মার্কেটের লিকুইডিটি বাড়াতে হবে, অ্যাক্সেস টু মার্কেটটাকে ইনক্রিজ করতে হবে। অ্যান্ড অলসো I personally think Bangladesh Bank really needs to really think যে ব্যাংকিং এক্সপোজার যেভাবে ব্যাংকরা যেভাবে লোন দিচ্ছে অ্যান্ড কনস্ট্যান্টলি এই লোনগুলি যেভাবে ফেল করছে, যে আমরা এনপিএলের ব্যাপারে রেগুলারলি কিন্তু শুনতেছি, এই জিনিসটা আপনি বছরের পর বছর কতটুকু টানবেন? আনব্যাংকড মানুষদেরকে আপনি যদি তুলতে চান, ক্যাপিটাল মার্কেট ইজ এ ভেরি গুড ওয়ে টু গেট দেম ইনভলভ। আপনি কিন্তু একটা বিও অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আর ন্যাশনাল আইডি, বেসিক্যালি দ্যাটস অল ইউ নিড। ইফ ইউ ক্যান ক্রিয়েট অ্যান অ্যাট্রাক্টিভ প্রোডাক্ট, যেরকম মনে করেন যে হ্যাঁ আমি প্রতি মাসে মাসে কিছু অল্প টাকা দিয়ে দিই, আমি একটা ইনভেস্টমেন্ট করে আমার এই ইনভেস্টমেন্ট ইজ প্রোটেক্টেড, আমি ইনভেস্টমেন্টটা বাড়বে। এই জিনিসটা আপনি যেরকম ব্যাংকে হয়তো বা সঞ্চয়পত্র, সরি মানে গভর্নমেন্ট সাইডে সঞ্চয়পত্র দিয়ে করছেন, ব্যাংকে হয়তো বা এফডিআর বা বিভিন্ন সেভিংস ইনস্ট্রুমেন্ট দিয়ে করছেন, ইউ হ্যাভ টু ক্রিয়েট আ মাচ স্মলার ইউনিট ক্যাপিটাল মার্কেট দিয়ে, অ্যান্ড দেন আপনি এইসব বিনিয়োগকারীদেরকে তুলে নিয়ে আসতে পারবেন, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে আপনাকে আরও ভাইব্রেন্ট করতে পারবেন। বাট সব কিছুর জন্য একটা গ্লোবাল একটা হোলিস্টিক ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে, যে আপনাকে অল রেগুলেটার্স হ্যাভ টু গেট অন বোর্ড, যে না আমরা এটাকে সাকসেস করতে চাই, এই ইন্ডাস্ট্রি ইজ ভেরি আন্ডারসার্ভ, আমি এটাকে সাকসেস করতে চাই। দেন আমাদের মতন ফ্রম প্রাইভেট সেক্টরে আমরা ক্যাপিটাল মার্কেট যে ইন্টারমিডিয়েটারিজরা আছি, আমরা তখন আগে আসতে পারবো যে ওকে ঠিক আছে আপনারা করতে চান, ভেরি গুড, এই জিনিসগুলি করেন, বিকজ অ্যাকচুয়ালি উই নো দ্য বেস্ট। আমি কিন্তু বলবো যে মোস্ট রেগুলেটরি থেকে কিন্তু আমরা ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়েট আমরা এটা আরও বেটার বুঝি, কারণ রিয়েলি সাকসেসফুল দেখবেন যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে, ইভেন দো 2010-এ কিন্তু একটা মানে মার্কেট ক্র্যাশ হয়েছে, এখানে একটা ট্রাস্ট গ্যাপ আছে সোফার, যে মার্কেটের এই লোকগুলো তারা ঠিকমতো হয়তো কি বলে যে ন্যাশনাল বা ইনভেস্টর্স ইন্টারেস্ট প্রোটেক্ট করবে না, ডিমিউচুয়ালাইজেশনটা যত ঢাকঢোল পিটিয়ে করা হয়েছে, এর যে কার্যত এটা আসলে কতটুকু চেঞ্জ এনেছে। একসময় শুনলে মনে হতো যে আপনার 10 সালে 10টা ডিমিউচুয়ালাইজেশন করলেই সব সমাধান হয়ে গেল। হ্যাঁ, তো এখন 2023 তো 10 বছরের উপরে তো হয়ে গেছে। ডিমিউচুয়ালাইজেশন হয়েছে আপনার বেসিক্যালি 2013-এর দিকে। আপনি কি বলতে পারবেন যে এটা সাকসেসফুল হয়েছে? ইটস মোর ব্যুরোক্রেটিক নাও। এক্স্যাক্টলি, সাকসেসফুল হবে না, বিকজ ইউ হ্যাভ টেকেন আউট দ্য স্টেক হোল্ডার ফ্রম দ্য প্রসেস। সেই দেখেন 2010-এ যে জিনিসটা হয়েছে, কি হয়েছে, আপনার এক্সেসিভ লেভারেজ আপনার স্টক মার্কেটে ঢুকে গেছে। কেন? ইনস্টিটিউশন স্পেশালি থ্রু ফ্রম দ্য ব্যাঙ্কিং সাইড, মার্চেন্ট ব্যাঙ্কিং বা ওদের ইনস্টিটিউশনদের ব্রোকারেজরা, তারা ইনভেস্টরদেরকে লোন রেশিও মাছ হাইয়ার দিয়েছে। আপনি যদি 10 লাখ টাকা আনেন, ওনারা বলছে আপনি আমার থেকে 50 লাখ টাকা দেন।
So that created an asset bubble. Right. That created and it's quite ব্যাংক rational. নিজেও করেছে, নিজেও ইনভেস্ট করেছে ওন পোর্টফোলিও। এক্স্যাক্টলি, তারা 25% এগেন্স্ট দ্য লাইবিলিটির বেশিও কিন্তু করেছিল। সো বাংলাদেশ ব্যাংক তখন কই ছিল? এটা তো আর একদিনে হয় না, এটা তো বছরের পর বছর আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে। আর স্টক এক্সচেঞ্জ ইন নেচার, ক্যাপিটাল মার্কেট ইন নেচার, দের ইজ আ বুম অ্যান্ড বাস সাইকেল। আমি তো বললাম যে আমার প্রথম থেকে আমি বললাম যে আমি 2007-8 আমি যখন মানে ফার্স্ট আমার চাকরিতে জয়েন করেছিলাম, আমি তো তখন আমেরিকার গ্রেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আমি শুরু করেছি। হাউ ডিড দ্যাট হ্যাপেন? একটা হাউজিং ক্রাইসিস হয়ে আপনার পুরো আমেরিকার ইন্ডেক্স, ন্যাসড্যাক, আপনার S&P 500, এভরিথিং হাফ গন ইন আ ম্যাটার অফ মান্থস। আমেরিকায় ফ্লোর প্রাইস আছে কিনা? আমেরিকায় ফ্লোর প্রাইস আছে কিনা? এই ধরনের কোনো প্রোটেকশন ইম্পসিবল, তারা কখনো ভেবেছে? ইম্পসিবল। ফ্লোর প্রাইস আমেরিকাতে আপনার কনসিডারই করতে পারবেন না, বিকজ আ ক্যাপিটাল মার্কেট ইজ এ ডিপ লিকুইড মার্কেট। আপনি এখানে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে ট্রানজ্যাকশন করবেন। হ্যাঁ, রুলস রেগুলেশন আছে, ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে আপনি ট্রানজ্যাকশন করবেন। অল পার্টিস চেষ্টা করা হয়, সবসময় হয় না, বাট চেষ্টা করা হয় টু হ্যাভ ইকুয়াল লেভেল অফ ডিসক্লোজার, কোনো ম্যানিপুলেশন যদি না হয়। এভাবে মার্কেটটাকে ডিজাইন করা হয়েছে। কনসেপচুয়ালি মার্কেট ডিজাইন ইজ গুড। এক্সিকিউশনে সবসময় কি কারেক্ট হয় তা না, সবসময় কারেক্ট হয় না বলেই মার্কেট মাঝে মধ্যে বেড়ে যায়, তারপর কোনো এক কারণে মার্কেট গিয়ে ক্র্যাশ করে, অ্যান্ড দেন মার্কেট রিকভার্স। অ্যান্ড এই জিনিসটা আমেরিকার রেগুলেটররা খুব ভালোভাবে জানে। সো কোনো কারণে মার্কেট যদি ক্র্যাশ করা শুরু করে, আগে আইডেন্টিফাই করে কেন। যদি দেখে যে এক্সেসিভনেস হয়ে গেছে, যে ইনভেস্টাররা মানে এক্সেসিভ লেভারেজ নিয়েছে, বা ইনভেস্টার সেন্টিমেন্ট ওয়াজ নট ইন লাইন উইথ মার্কেট ফান্ডামেন্টালস অর ইকোনমিক ফান্ডামেন্টালস, ওরা তো এরকম বেশি ইনভলভ হয় না। আমি একটা ইনসিডেন্ট আমার মনে আছে, এই মার্চ অফ 2020-তে যখন পুরো ওয়ার্ল্ড কোভিড নিয়ে শুরু হয়েছে, অ্যান্ড দেন লকডাউন যখন শুরু হচ্ছে, আমেরিকাতেও যেরকম লকডাউন হচ্ছে, ওয়ার্ল্ডেও আস্তে আস্তে সব জায়গায় লকডাউন হচ্ছে, তখন আমেরিকার ওদের এসএসসি চেয়ারম্যান, ন্যাসড্যাকের প্রেসিডেন্ট, এনওয়াইএসসির প্রেসিডেন্ট, অ্যান্ড ফেডারেল রিজার্ভ থেকে একজন, অ্যান্ড ট্রেজারি সেক্রেটারি মানে ওদের ফাইন্যান্স মিনিস্টার, ওরা 5 জন মিলে এসে 5 মিনিটের একটা বক্তব্য দিয়েছে ইন ফ্রন্ট অফ দ্য ন্যাসড্যাক ট্রেডিং হল। ওরা বলেছে মার্কেটস উইল ফাংশন অ্যাজ মার্কেটস আর সাপোজ টু ফাংশন। যদি মার্কেটের ইন্ডেক্স পড়ে যায়, এটার জন্য শর্ট সেলিং উইল কাভার, কেউ যদি এটা অপরচুনিটি নিতে পারে নিবে। ওরা ওভাবে বলেনি, ওদের কথা হলো যে মার্কেট ফাংশন উইল কন্টিনিউ, আমরা কোনো ইন্টারভেনশন করব না। হ্যাঁ, আমেরিকাতে কিছু না কিছু ইন্টারভেনশন হয়, যেরকম ফেডারেল রিজার্ভ তার ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করে, সে ওটা বাড়ায় কমায়, ওইটার উপরে মার্কেটের একটা ইম্প্যাক্ট হয়, বাট সে এটা ইনডাইরেক্টলি করে। হি নোজ দ্যাট এটার একটা ইম্প্যাক্ট আছে। অ্যান্ড দেখেন, ওদের it is actually in their best interest to keep the American market stable and also for the market to go up. দুইটা কারণে। এক নম্বর, আপনি যদি আমেরিকান মার্কেটটাকে স্টেবল রাখতে পারেন, যেটা হয় যে ওয়ার্ল্ডের ইকোনমির মানে অ্যাসেটস উইল স্টার্ট মুভিং টু দ্য ইউএস। নর্মাল আপনি একটা ভালো মার্কেট যদি ক্রিয়েট করেন, পিপল উইল কাম টু ইউ। দ্য সেকেন্ড রিজন ওয়াই এই খুবই ইম্পর্টেন্ট তাদের ক্যাপিটাল মার্কেটটাকে খুব স্টেবল রাখা ইজ সিম্পলি বিকজ পেনশন ফান্ডস আর ইনভলভড হিয়ার। তো মানুষজন যারা রিটায়ার করবে, তাদের পেনশন ফান্ডগুলি যদি কমপ্লিটলি ওয়াইপ আউট হয়ে যায় ইন দ্য ক্যাপিটাল মার্কেট, দিস উইল ক্রিয়েট অ্যানার্কি। সো অ্যাকচুয়ালি কিন্তু ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট মার্কেটকে কন্ট্রোল করা, বাট ওরা যে মানে কোনো সময় ফ্লোর প্রাইস দিবে না। আমাদের দেশে আনফর্চুনেটলি এটা দেওয়া হয়েছে বিকজ উই ডু নট হ্যাভ দোজ, they have smarter way and they have more trust in their system. I think এই ট্রাস্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে। মানে যেটা হয় যে মানে কেন মানুষজন ফ্লোর প্রাইসের পিছনে মানে অ্যাট্রাক্টেড ছিল আর কি, যখনই মার্কেট খারাপ হওয়া শুরু হয়েছে, আর এখন হয়তো বা সেন্টিমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, বিকজ দে ডু নট ট্রাস্ট দিস মার্কেট। আমাদের মার্কেটটাকে ফুললি ট্রাস্ট করে না, মানে ফুল বিনিয়োগ করবো, মার্কেট পড়ে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, আমার শেয়ার কোনো সময় রিকভার করবে না। সো এই জন্য ফ্লোর প্রাইসটা ইজ ইম্পর্টেন্ট। সো এখানে রেগুলেটর ইজ ভেরি মাচ অ্যাফ্রেড, ইনভেস্টারও ইজ ভেরি মাচ অ্যাফ্রেড। ইউএস মার্কেট, ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া, সেখানে যারা ট্রেড করেন, ইনভেস্টমেন্ট করেন, তাদের কাছ থেকে আমরা শুনি যে সেখানে প্রচুর অপরচুনিটি আছে, টু ওয়ে ট্রেড করা যায়। মানে এরকম না যে বাজার এখন ভালো না, আমি আই হ্যাভ টু বি ইনঅ্যাক্টিভ ইন দ্য মার্কেট, পরিস্থিতিটা এরকম না। এখানে কেউ সুযোগের অভাব যেটা আমাদের এই বাজারে, এই সিচুয়েশনটা প্রলং করছে। হাউ টু সি দিস ডিফারেন্স? এই একই জিনিস আমি যেটা বারবার বলছি যে দিজ আর ভেরি স্ট্রং ম্যাচিওর লিকুইড মার্কেট, অ্যান্ড
এই লিকুইডিটির কারণটা হলো যে ওরা মাল্টিপল প্রোডাক্ট রেডি করে দিয়েছে। আমাদের দেশে কি হচ্ছে যে আপনি ইফ ইউ ওয়ান্ট টু লুক ইনটু ক্যাপিটাল গেইন, আপনি একটা শেয়ার কিনবেন, এই শেয়ারের দামটা যখনই বাড়বে, যদি আপনি সেল করেন আপনি ক্যাপিটাল গেইনটা বুক করতে পারবেন। তার মানে টেকনিক্যালি সবার অবজেক্টিভ কিন্তু একই, যে আপনি তো ক্যাপিটাল গেইনের জন্যই আসছেন। হ্যাঁ, ডিভিডেন্ড ইজ অ্যানাদার থিং, বাট আপনি তো ক্যাপিটাল গেইনও তো খুঁজছেন, রাইট? সো এভরি ওয়ান ইজ অন দ্য সেম লেন, যে আমি একই লেনে সবাইকে আসতে হবে যে আমার স্টকটা প্রাইস বাড়তে হবে, যদি আমি বেচি আমি ক্যাপিটাল গেইনটা বুক করবো। প্রবলেম যেটা হচ্ছে যে একসাথে এই জন্য কেন যে মার্কেট যখন একটু বাড়া শুরু করে, একটু লিকুইডিটি বাড়ে, সবাই একসাথে জাম্প ইন করে কেন? কারণ ওই সবাই একই লেনে ঢুকতে চায়। আর যখন এক্সিট নেওয়ার সময় শুরু হয় সবাই একসাথে বেচা শুরু করে, ওই জন্য মার্কেটের উপর একটা আনডিউ একটা প্রেশার পড়ে। সি, আমাদের দেশে উই নিড টু ডাইভার্সিফাই দ্য ট্রেডিং অপশনস। আপনার ইউ নিড টু হ্যাভ দি অপশন টু শর্ট সেল, আপনার ইউ নিড টু হ্যাভ দি অপশন টু ক্রিয়েট রিস্ক হেজিং প্রোডাক্টস। আপনি যদি ইউ কুড বি লং ইকুইটিজ, শর্ট দি ইন্ডেক্স ফিউচার, ইউ থিংক এটার জন্য খুব কমপ্লেক্স কিছু লাগবে? না, কমপ্লেক্সিটি অবশ্যই আছে। এখন আমি যেটা বলবো যে T+1, আমার পার্সোনাল ওপিনিয়ন হলো T+1 আমরা বাংলাদেশ মার্কেটে অবশ্যই করতে পারি। এখন আমরা চলছি T+2-তে। হ্যাঁ, আমরা T+1 অবশ্যই করতে পারি। এটার মধ্যে খুবই অল্প সেগমেন্ট অফ ইনভেস্টার্স উইল বি ইম্প্যাক্টেড, বাট T+1 কিন্তু আমরা ডেফিনেটলি করতে পারি, বিকজ আমাদের ওইরকম ব্যাংকিং চ্যানেল, ব্যাংকিং অপরচুনিটিজ থেকে বলা হয় যে ব্যাংকিং সেটেলমেন্ট এগুলো শেষ করতে পৃথিবীতে আমাদের চেয়ে আরো অ্যাডভান্সড অনেক ইকোনমি T+2-তে চলছে। ইনস্টেড ইন্ট্রাডে ট্রেডিংটা আমরা দেখছি ইন্ডিয়াতে, হ্যাঁ, এন্ড অলসো শ্রীলঙ্কায়ও নাকি ইন্ট্রাডে ট্রেডিং হয়। আচ্ছা, এখানে আমি আপনি দুটো পয়েন্ট ওপেন করেছেন। আমি আজকে শেয়ার কিনলাম, আমাকে পরশুদিন পর্যন্ত বসে থাকতে হয়, মাঝখানে তো 10%, 20% পড়ে যেতে পারে, সেটা আমার তো এক্সিটের কোনো অপরচুনিটি নেই। দ্যাট ইজ ইউর ডিসকারেজিং শর্ট টার্ম ট্রেডিং অ্যান্ড ওয়েদার মার্কেটে আসলে শর্ট টার্ম ট্রেডিং ছাড়া ইনফ্যাক্ট এই মার্কেটে কিছু নেই এই মুহূর্তে। না, আমি বলবো যে আপনি ওইভাবে জিনিসটাকে চিন্তা করাটা উচিত হবে না। আমি ফার্স্ট পয়েন্টে আপনাকে একটু আসি। T+2 অন্যান্য দেশে হচ্ছে, আমাদের দেশে কেন, মানে আমরা কেন T+1-এ আসবো, ওয়ারেজ T+2 অন্যান্য ম্যাচিওর মার্কেটেই হচ্ছে। সি, ইন্ডিয়ান মার্কেট হ্যাজ স্টার্টেড মুভিং ইনটু T+1, অ্যান্ড ইনফ্যাক্ট এটা গত বছরের ফেব্রুয়ারি থেকেই কিন্তু অলরেডি শুরু করেছে। ওইসব দেশে T+2 ইজ নেসেসারি, বিকজ ওইসব দেশে আপনার বিভিন্ন রকমের সেটেলমেন্ট সাইকেল আছে। আমাদের এখানে কিন্তু টেকনিক্যালি স্পিকিং দের ইজ অনলি ওয়ান সেটেলমেন্ট সাইকেল। সো আপনি যদি T+2-তে, এখন আপনার স্পট আছে, আবার জেড ক্যাটাগরি আছে, ওগুলি বাদ দেন, দোজ আর আ ভেরি স্মল সেগমেন্ট। আপনি T+2 বাংলাদেশ মার্কেটে কারেন্ট মার্কেট স্ট্রাকচারে আনাটা ইন মাই ওপিনিয়ন ইজ নট আ প্রবলেম অ্যাট অল। আপনাকে যেটা সরি T+1, আই অ্যাপোলজাইজ, T+1, এটার জন্য সবচেয়ে যেটাকে করতে হবে, আপনার বিও অ্যাকাউন্টকে প্রিফান্ডিং করতে হবে। আমাদের দেশে যেটা একটা সমস্যা হয়েছে, এটা গত কয়েক মাস আগে আপনি দেখেছেন, একটা বিসেক থেকে একটা নির্দেশনা এসেছে, রিমাইন্ডার, যে আপনি চেকটা আগে জমা নিয়ে মানুষকে পারচেস পাওয়ার দিচ্ছেন, বা চেকটা ক্লিয়ার হচ্ছে কিন্তু 1 বা 2 দিন পরে। এখানে ব্রোকার কিন্তু আলটিমেটলি ইজ প্রিফান্ডিং ফর দ্য ইনভেস্টার। আপনি যদি প্রিফান্ডিং করবেন যে না, আপনি শেয়ার কিনতে চান, আগে আমার বিও অ্যাকাউন্টের টাকা জমা দেন, যত অ্যামাউন্ট কিনেন কোনো সমস্যা নেই, ডিপেন্ডিং অন আপনার বিও অ্যাকাউন্টে কতটুকু টাকা আপনি জমা দিয়েছেন। এই জিনিসটা এখন কিন্তু করা সম্ভব। মিডওয়ে সিকিউরিটিজে কিন্তু আমাদের 80% ক্লায়েন্ট কিন্তু এই কাজটাই করে। আমরা কিন্তু মানুষের থেকে আগে টাকা নেই, তারপর আমরা তাদেরকে অ্যালাউ করি শেয়ার কেনার জন্য, তারা কোনো প্রবলেম ফেস করে না। এন্ড এটা ইজ আ কালচারাল ইস্যু। টপ 50 থেকে টপ 70-80 এই র্যাঙ্কে আপনারা পিছিয়েছেন, আপনাদের ব্যবসা কমেছে। আমার কোনো আপত্তি নেই, বিকজ আই এম নট টেকিং অন এক্সেসিভ রিস্ক। দেখেন, আমি একটা ব্যবসা করব, আমার যদি নিজের কোনো এথিক্স না থাকে, এটা কিন্তু আবার কোনো এথিক্যাল ইস্যু না। এটা হচ্ছে যে আমি একটা ক্লায়েন্টকে দিব, আমি তাকে একটা চেক দিলাম, সে চেকটা বাউন্স করলো, আমি তার পিছন দৌড়ালাম, আমার দিনের শেষে আমার এটা তো করার দরকার নেই। Why will I do that? হ্যাঁ, 10 সালে এরকম হয়েছে যে 10 সালে আমি তো এখনো পর্যন্ত ওটার জন্য ভুক্তভোগী। আমাদের তো অনেক ক্লায়েন্ট 10 সালে শেয়ার কিনেছে, পরে মার্কেট পড়ে গেছে, ওরা কিন্তু চেক বাউন্স করে চলে গেছে। তা মানে একটা ব্রোকারেজের কাজ কি ক্লায়েন্টের পিছন দৌড়ানো? এখন হয়তো বা মার্কেটে অ্যাক্টিভিটি ওরকম আছে যে হয়তো বা এটা একটা বিশাল বড় ফেলিয়ার না, বাট আমার কথা হলো, আপনি যদি মার্কেটে যদি প্রিফান্ডিংটা যদি করেন, দেখেন একটা ব্রোকারেজের মানে ইনকামটা কি, মেইনলি ফ্রম দ্য ব্রোকারেজ কমিশন ইনকাম। আমি T+2-তে থেকে আমি কতটুকু কমিশন ইনকাম আমার আর্ন হবে ভার্সেস T+1। বাট আমার ইন্ডাস্ট্রিতে আনফর্চুনেটলি, বিকজ কালচারালি এই জিনিস হয়ে গেছে যে আমার বড় বড় বিনিয়োগকারী আছে, তারা আমাকে চেক দিবে পরে আফটার আমি ওদেরকে শেয়ার কিনে দিই। সো আমি ওদের জন্য গিয়ে প্রিফান্ডিং করছি। আচ্ছা, সেটা বুঝতে পারলাম যে আপনি যদি প্রিফান্ডিং যদি করেন, যে আপনি তো ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন শেয়ার হোল্ডারও, আপনারা কেন পুশ করেন না যে এখানে
শর্ট সেলিংটা চালু হোক। শর্ট সেলিংয়ের তো একটা রেগুলেশনস হয়েছে, ইনফ্যাক্ট মার্কেটই এখন এটার জন্য প্রস্তুত না। তারা বলছে তাদের ইনফ্রাস্ট্রাকচার হয়নি, তাদের প্রিপারেশন হয়নি। সো এটার একটা ভালো ব্যাখ্যা আছে। এটা আমাদের জন্য এক্সট্রিমলি একটা ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন, বিকজ ঢাকা স্টক এক্সচেঞ্জ অলরেডি অ্যাজ ফার এজ আই রিমেম্বার 140 না 145 কোটি টাকা আমরা কিন্তু আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ফান্ড আমরা অলরেডি দিয়েছি সিসিবিএল এর জন্য, যেখানে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ অ্যান্ড বিভিন্ন কয়েকটা ব্যাংক, তাদের পোর্শনটা খুব ছোট, মিলে অলরেডি সিসিবিএল করেছে। সিসিবিএল কিন্তু অলমোস্ট 2 বছরের উপরে কিন্তু কোম্পানি ফরমেশন হয়ে গেছে বাংলাদেশে। সিসিবিএল এর পেইড আপ ইস 300 কোটি টাকা। ইটস আ নন লিস্টেড কোম্পানি, 300 কোটি টাকা। আপনি আমাকে বলেন বাংলাদেশে কতগুলি কোম্পানি আছে নন লিস্টেড 300 কোটি টাকার পেইড আপ আছে, ওয়ার সিসিবিএল ইজ নট অপারেশনাল। এখন ওয়াই ইজ দিস নট অপারেশনাল? আমি রেকমেন্ড করবো আপনি আপনার নেক্সট শোতে আপনি সিসিবিএল এর চেয়ারম্যানকে ডাকেন, সিসিবিএল এর এমডিকে ডাকেন, জিজ্ঞেস করেন যে আপনাদেরকে তো ম্যান্ডেট দেওয়া হয়েছে, ইউ হ্যাভ এভরিথিং টু লঞ্চ সিসিবিএল। আপনি সিসিবিএল লঞ্চ করলে আপনি কিন্তু শর্ট সেলিং অ্যালাউ করতে পারবেন, আপনি ফিউচার্স, ডেরিভেটিভস এগুলি সব কিছু আনতে পারবেন। ইভেন আমি যে T+1টা বলছি এটাও কিন্তু আপনার জন্য আরও ইজি হয়ে যাবে, আপনি ইন্টারনেট রেটিং করতে পারবেন। দ্যাট ইজ দ্য পারপাস অফ দ্য সিসিবিএল। সিসিবিএল এর রেগুলেশন হয়ে গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ টাকাটা দিয়ে দিয়েছে, বাট আমি এখনও পর্যন্ত সিসিবিএল এর কোনো জেনুইন কোনো প্রগ্রেস আমি এখনও পর্যন্ত দেখছি না। সো আমার মনে হয় এখন একটা সময় চলে আসছে যে বিকজ এই মার্কেটটা কেন বেশি অ্যাক্টিভ হতে পারছে না, বিকজ এই মার্কেটের এই একই ইকুইটি প্রোডাক্ট নিয়ে আছি আমরা, বন্ড মার্কেটটা অ্যাক্টিভেট করতে পারছি না ফর ভ্যারিয়াস রিজন। ইট ইজ আ গুড আইডিয়া, বন্ড মার্কেট কিন্তু ইজ অ্যাকচুয়ালি গুড আইডিয়া, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি অ্যালোকেশন ইকুইটিজে রাখলেন, একটা পোর্শন বন্ডে রাখবেন, কোনো এটা ইটস নট আ প্রবলেম। একটা অ্যাক্টিভ মার্কেটে কিন্তু এই জিনিসটা কিন্তু দেখবেন যে হঠাৎ করে খুব অ্যাক্টিভ চালু হয়ে যাবে। সিসিবিএল উইল টেক আওয়ার এক্সচেঞ্জ টু দ্য নেক্সট জেনারেশন। ওইটার জন্য অলরেডি কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ তার ফান্ড কিন্তু অ্যালোকেট করে ফেলেছে। উই আর দ্য লার্জেস্ট শেয়ার হোল্ডার, বাট উই আর নট সিং এনি সর্ট অফ ট্যাঞ্জেবল রিটার্ন ফ্রম সিসিবিএল। সো আমি বলবো যে ইউ শুড সিম্পলি আস্ক দ্য চেয়ারম্যান অফ সিসিবিএল, দ্য এমডি অফ সিসিবিএল, এভরিওয়ান, যে 2 বছর ধরে আপনারা মিনিমাম, আই থিঙ্ক ইটস বিন ওভার 2 years. No, what's the progress? They have built their team and yet no progress. No progress. আপনি তো ইকোনমিক্সের স্টুডেন্ট ছিলেন, প্লাস মার্কেটের যে অবস্থা, what is your investment style and strategy right now? My investment style and strategy is, ইনভেস্টমেন্ট ওয়ার্ডটাকে আগে বুঝতে হবে। হ্যাঁ, আমরা উই টক অ্যাবাউট বিনিয়োগকারী, বাট আমি আমার চোখের সামনে কতগুলি বিনিয়োগকারী দেখি আর অ্যাকচুয়ালি কতগুলি স্পেকুলেটর দেখি। আমি গ্যামলার ওয়ার্ডটা ইউজ করবো না, বিকজ দ্যাট হ্যাজ এ ভেরি ডিফারেন্ট একটা ইন্টেনশন, বাট আই থিঙ্ক মানুষজন যেটা করছে, মানে এই মার্কেটে এখনও পর্যন্ত যারা রয়ে গেছে, আ লট অফ দেম আর স্পেকুলেটার্স। ইনস্টিটিউশনাল অনেক ব্রোকারেজও এখনও স্পেকুলেটিং করে, কারণ এটা বছর পর বছর করে আসতেছে। লং টার্ম ভ্যালু ইনভেস্টমেন্ট যেগুলি করার, তারা কিন্তু অনেক আগে করে ফেলেছে, এখনও যদি কোনো ভালো স্টক পায় ওরা করে ফেলে। এই যে রিসেন্টলি আপনি দেখবেন যে অনেকগুলি স্টক কিন্তু ফ্লোর প্রাইস থেকে উঠে আসতেছে, দিজ আর সাম ভেরি অ্যাট্রাকটিভ ব্লু চিপ কোম্পানিজ। এরা কেন উঠে আসতেছে? সিম্পলি বিকজ এই গত 1 বছর পুরো বাংলাদেশ কিন্তু একটা ইকোনমিক আনসার্টেনিটিতে গিয়েছে। সামনে যে ইকোনমিক আনসার্টেনিটি হবে যে তা না, বাট উই আর শোয়িং সাইন্স যে অ্যাটলিস্ট ভালো ভালো কোম্পানিজ উইল বি এবল টু অপারেট ইন আনসার্টেন ইকোনমিক টাইমস। তো এটাকে তো আপনাকে কয়েকটা কোয়ার্টারের রিপোর্ট দেখার পরে আপনি বুঝতে পারবেন। ইনিশিয়ালি প্রথম কয়েকটা কোয়ার্টারে কিন্তু আপনার দ্য রেজাল্টস ওয়ার নট ভেরি গুড, বিকজ আপনি ডলারে ইম্পোর্ট করতেন ধরে নেন 85-এ, আপনি কত 3-4 মাসের মধ্যে ইটস বিকাম ওভার 100 ডলারের ক্রাইসিস। ইন্টারন্যাশনাল র মেটেরিয়ালস প্রাইসেস হ্যাভ গন আপ কনস্ট্যান্টলি। সো এইসব সিচুয়েশনে তো একটা কোম্পানিকেও অ্যাডজাস্ট করার কিছু সময় লাগবে। এখন যেটা দেখাচ্ছে, বড় বড় ব্লু চিপ কোম্পানিজ, যাদেরকে আমরা সবসময় বলি দিজ আর অ্যাকচুয়ালি গুড ফান্ডামেন্টাল কোম্পানিজ, ওরা কিন্তু খুব সুন্দরভাবে এক্সিকিউট করতে পারছে। প্রাইসেস হয়তো বা এলিভেটেড, বাট ওরা যদি দেখে যে নেক্সট 6 মাস, 1 বছর, 2 বছর মোটামুটি আমি একটা ইকোনমিক ভায়াবিলিটি অ্যান্ড স্টেবিলিটি দেখছি, they will be able to operate and they will be able to give very good return to investors. আর এখনও এমন শেয়ার ফ্লোর প্রাইসে আছে বা ফ্লোর প্রাইসের কাছে আছে, দে আর ভেরি লুক্রেটিভ ইনভেস্টমেন্টস লং টার্ম। আপনি যদি ইনভেস্টমেন্ট করেন দে আর ভেরি গুড, আপনি যদি স্পেকুলেট করেন প্রবাবলি নট ভেরি গুড, কারণ ফ্লোর প্রাইসে একবার কিনে যদি আটকে যান তাহলে তো আপনি কিছুই করতে পারছেন। এটাই তো সবচেয়ে বড় সমস্যা। আপনাকে 100 কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড দেওয়া হয়, যদি আপনি একা এই ফান্ডটা অপারেট করবেন আপনার একক সিদ্ধান্তে, কিভাবে আপনি ইউটিলাইজ করবেন? দেখেন, এই আমাকে দেখতে হবে এই ফান্ডের 10 ইয়ারটা কি, মানে আমার টাইম ভ্যালুটা কত। ধরে নেন আমি বলছি যে এই টাকাটা আমার, অ্যান্ড এটা আমি আমার মানে ফরসিবল ফিউচার পর্যন্ত আমি টাকাটা ফুললি মার্কেটে ইনভেস্টই করবো অ্যান্ড ইনভেস্টে করতে রাখতে চাচ্ছি। আই সি
সিমেন্ট সেক্টর টু বি আ ভেরি লুক্রেটিভ সেক্টর, বিকজ আমার বাংলাদেশের যে গ্রোথ ট্রেজেক্টরি, আপনার IMF, ওয়ার্ল্ড ব্যাংক সবাই বলছে যে উই আর, মানে দের আর সার্টেন চ্যালেঞ্জেস, বাট আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে কিন্তু উই আর অ্যাকচুয়ালি হেডিং ইনটু আ ভেরি পজিটিভ ডিরেকশন নেক্সট 5-10 বছরে, অ্যাটলিস্ট 5 বছরও আমি যদি দেখি আমার GDP গ্রোথ রেট ইজ স্টিল পজিটিভ কম্পেয়ার টু সাম অফ আওয়ার কম্পিটিটরস। সো এই সিমেন্ট সেক্টর ইজ সামথিং, বিকজ আপনার এই জিনিসটা লাগবে। অ্যান্ড ইন্টারন্যাশনাল র মেটেরিয়াল প্রাইস পড়া শুরু হচ্ছে, কনজিউমার ডিসক্রিশনারি প্রাইসিং। কিছু কিছু কোম্পানি আছে যে রিটেল ডিমান্ড, মানে ন্যাশনাল ডিমান্ড ফর দিস কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেস কিন্তু এখনও স্ট্রং আছে। আপনার কিন্তু ডিমান্ড সাইডে কিন্তু এখনও ওইরকম মানে পড়েনি, বিকজ মানুষজন যদি ইফ দে বিলিভ যে আমার ইকোনমি ভালো থাকবে, সাস্টেইন করবে, পিপল আর গোয়িং টু মার্কেটস, দে আর বাইং দেয়ার রেগুলার প্রোডাক্টস। অ্যান্ড এইসব কোম্পানির উপরে যদি আমরা ফোকাস করি, আমি একটা বড় পোর্শন কিন্তু আমি এখানে জাস্ট ইনভেস্ট করে রেখে দেবো, বিকজ আমি জানি এই কোম্পানিগুলি অপারেট করতে পারবে। ভালো কোম্পানিজ ইভেন খারাপ টাইমে কোনো না কোনো ওয়েতে অপারেট করবে, খারাপ কোম্পানি খারাপ টাইমে ডিস্ট্রয় হয়ে যাবে। দ্যাট ইজ দ্য নেচার অফ লাইফ, অর অ্যাটলিস্ট কর্পোরেট সাইকেলস। একটা পোর্শন অবশ্যই, আমি বলবো না কত পোর্শন, বা একটা পোর্শন আমি রাখবো, বিকজ আমরা মার্কেটে অপারেট করি, আমরা মার্কেটে কিন্তু জাস্ট ইনভেস্ট করে বসে থাকি। উই আর নট মিউচুয়াল ফান্ড ম্যানেজার্স। আমরা কী করি, আমরা ব্রোকারেজেস। সো আমরা যদি দেখি একটা ফান্ড, আমরা কিন্তু মার্কেটের সবসময় আমরা একটু স্পেকুলেট করব। আমার স্পেকুলেট করতে কোনো সমস্যা নেই, বাট আমার স্পেকুলেশন ইজ নট এ ক্রাইম। না, স্পেকুলেশন ইজ নট এ ক্রাইম, বাট আমার স্পেকুলেশন করার ক্যাপাসিটি আছে। যে মানুষের 2 লাখ টাকার একটা মানে ইনভেস্টমেন্ট নিয়ে সে মার্কেটে আসে, তার জন্য স্পেকুলেশন ইজ আ ক্রাইম ফর হিজ ওন ফ্যামিলি। দ্যাট ইজ আ ক্রাইম ফর হেম, বিকজ আপনার যদি ক্যাপাসিটি আছে 2 লাখ টাকার, আপনি কেন স্পেকুলেট করছেন? আপনি কোনো সময় এই 2 লাখ টাকাকে 100 কোটি টাকা করতে পারবেন না। ইট ইজ এক্সট্রিমলি আনলাইকলি আপনি করতে পারবেন, মানে দ্য অডস আর এগেনস্ট ইউ। সো আমার রেকমেন্ডেশন হলো, আপনাকে আপনার ক্যাপাসিটি বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমার বছরের পর বছর আমি আস্তে আস্তে অ্যাড করতে পারবো আমার পোর্টফোলিওতে, তো আপনি আস্তে আস্তে অ্যাড করেন। গো স্লো অ্যান্ড স্টেডি অ্যান্ড বিল্ড, বিকজ ইয়ার 3, ইয়ার 4-এ কম্পাউন্ডিং হওয়া শুরু হয় রিটার্নগুলি। এই ফ্লোর প্রাইস এখন যেটা হচ্ছে, এটা মানে এক পয়েন্টে কিন্তু এই জিনিসটা রিজলভ হয়ে যাবে, বাট ইট ইজ গিভিং ইউ অ্যান অপরচুনিটি টু টেক দ্য টাইম অ্যান্ড রিয়েলি স্টাডি। কারণ এখনও পর্যন্ত আপনি ওই ম্যাক্সিমাম কোম্পানিগুলো ওই প্রাইস রেঞ্জের মধ্যে আছে। সো আপনি কিন্তু একটু লোয়ার ভ্যালু, মানে লোয়ার কস্টের মধ্যে পাবেন। ফ্লোর প্রাইস তোলার পরে হয়তো বা একটা ইম্প্যাক্ট হবে মার্কেটে, এটা পজিটিভলিও হতে পারে, নেগেটিভলিও হতে পারে, বাট আপনি যদি একটা লং টার্ম ভ্যালু ইনভেস্টর হন, আপনি এটা নিয়ে চিন্তা করা উচিত না। ইফ ইউ থিঙ্ক যে দিস ইজ আ ফেয়ারলি প্রাইসড স্টক, আপনি কিনে রেখে দেন। 3-4 বছর পরে আপনি দেখেন এটার ইম্প্যাক্টটা কি। যদি বাংলাদেশের ইকোনমি ট্রেজেক্টরি যদি ভালো থাকে, এই কোম্পানি যদি কনস্ট্যান্টলি ভালো অপারেট করতে পারে, আপনার রিটার্ন অবশ্যই আসবে, অ্যান্ড ইট উইল বি আ ভেরি পজিটিভ রিটার্ন। আর যারা বারবার এই স্পেকুলেট করছে, স্পেকুলেশনে হয় কি, 100 জনের মধ্যে ম্যাক্সিমাম হলে 5 থেকে 10 জন সাকসেসফুল হয়, আর 90% মানে দে ফেল, দে সাফার। এই জন্য আপনি দেখেন না, আপনি আপনার নিজের শোয়ের মধ্যে বিনিয়োগকারী আনা শুরু করেন, ম্যাক্সিমাম সবাই কমপ্লেনই করবে। যদি জিজ্ঞেস করেন আপনি কি বিনিয়োগ করেছেন না অ্যাকচুয়ালি স্পেকুলেট করেছেন, সত্যি কথা ওরা বলবে যে ম্যাক্সিমাম আমি স্পেকুলেশনই করেছি। আমরা ওই 100 কোটির মধ্যে আমি একটা মেজরিটি পোর্শন আমি ইনভেস্টমেন্ট করে রেখে দেবো। এই কারণেই তো উইক কোম্পানিটার শেয়ারের প্রাইস বাড়ছে খুব ফাস্ট, আর খুব সবচেয়ে স্ট্রং কোম্পানিগুলো দেখা যাচ্ছে ফ্লোর প্রাইসে পড়ে আছে। আমি একটা চ্যালেঞ্জ দিতে চাচ্ছি, এই যে কোম্পানিগুলি বাড়ছে, হ্যাঁ, এগুলি বাড়ছে বিকজ একটা ফ্লোর প্রাইস আছে, এটাকে সবাইকে মানে মেন্টালি ধরে নিয়েছে যে মানে ওয়ার্স্ট কেস সিনারিও কী হবে, ম্যাক্সিমাম হলে ফ্লোর প্রাইস পর্যন্ত যাবে। আর আপনি এখন কারেন্ট যে ইকোনমিক সিচুয়েশন, আপনি ফ্লোর প্রাইসটা যদি তুলে দেন, ওই কোম্পানি যেগুলি যে হঠাৎ করে খুব সুন্দরভাবে উঠছে, দেখেন না এগুলি কীভাবে পড়া শুরু করে। আর যে কোম্পানিগুলি ফ্লোর প্রাইসে আটকা আছে, ওদের একটা প্রাইস রিভিশন হবে, বাট এগুলি আই গ্যারেন্টি ইউ যে এগুলি কিন্তু রিকভার করে ফেলবে, মোটামুটি একটা অল্প টাইমের মধ্যে রিকভার করবে। বিকজ সাইড লাইনে মার্কেটের, আমাদের ক্যাপিটাল মার্কেট, আমরা তো ব্রোকারেজ, আমরা তো জানি সাইড লাইনে কীরকম টাকা আছে। সাইড লাইনে অনেক টাকা আছে বিনিয়োগকারী, বাট ওই লং টার্ম বিনিয়োগ করতে পারছে না, বিকজ ওই লিকুইডিটি নিয়ে চিন্তা যে আমি যদি এখন ফ্লোর প্রাইসে কিনি আমি তো আটকে যাব। কেউ মানে জেনে শুনে কোনো জায়গায় টাকা দিতে চায় না যেখানে আনফোরসিয়েবল টাইমের মধ্যে তারা মানে স্টাক হয়ে থাকবে। আপনি আপনার কথার সূত্র ধরে যদি বলি, সাইড লাইনে প্রচুর টাকা পড়ে আছে, যেটা আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুঁজছে, যে লং টার্মে যাতে ভালো ইনভেস্টমেন্ট হয়। না, শুধু যে লং টার্মে হচ্ছে তা না, আপনি লং টার্মে তো অবশ্যই করবেন, বাট একটা ভালো ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি তার সুইটেবল এন্ট্রির জন্য সে সুযোগ খুঁজছে। হ্যাঁ, সে আপনি দেখেন, আপনি যদি একটা ইনভেস্টমেন্ট করেন,
যদি আমি বলি যে হ্যাঁ আপনি ধরেন নেন একটা এফডিআর, আপনি 1 বছরের জন্য একটা এফডিআর করছেন, আপনার মাইন্ডে কিন্তু ক্যালকুলেশন আছে ঠিক আছে আমার 1 বছরের জন্য এই এফডিআরটা আমাকে টাচ করতে হবে না। ফ্লোর প্রাইস আনফর্চুনেটলি বিকজ এটার তো কোনো টাইম ব্যারিয়ার নেই। আগে কি ছিল যে আমরা হয়তো বা চিন্তা করছি এটা উঠে যাবে, এখন এটা কোন সময় গিয়ে উঠবে উই ডোন্ট রিয়েলি নো, দ্যাট ক্রিয়েটস আ প্রবলেম ফর অ্যান ইনভেস্টার, বিকজ একটা ইনভেস্টার কিন্তু সে একটা স্টকের ভ্যালু খুঁজবে, তার আবার একটা টাইমেরও একটা ভ্যালু আছে, প্লাস তার কোনো কারণে যদি তার লিকুইডিটি যদি চেঞ্জ হয়, রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, তো তখন তো সে বের হতে পারছে না। তো কেন সে গিয়ে আপনার প্রাইসটাকে আটকে দিবে, ওই জন্য সে ফুল ইনভেস্টমেন্টে যাচ্ছে না, সে কিন্তু কিনছে। আমাদের বড় বড় ইনভেস্টারে কিন্তু এখনও কিন্তু যখনই মনে করছে যে আর্নিংস, দুইটা আর্নিং কোয়ার্টার তো অলরেডি চলে গেছে, সো দেখছে যে না এই কোম্পানির ফিউচার আর্নিং কোয়ার্টারগুলি কিন্তু স্টেবল থাকবে অ্যান্ড ভালো থাকবে, ওরা কিন্তু বাই করছে। অ্যান্ড রিসেন্টলি কিন্তু ওই জন্য লিকুইডিটি কিন্তু বাড়ছে, আপনি দেখেন যদি গত 2 সপ্তাহের মধ্যে। সো এটা হচ্ছে, বাট ফুল ইনভেস্টমেন্টে যেতে পারছে না, বিকজ ফুল ইনভেস্টমেন্টে যখনই যাবেন, ধরে না মানে ধরে নেন আল্লাহ না করুক কোনো কারণে আমাদের ইকোনমিক সিচুয়েশন কোনো একটা জায়গায় খারাপ হয়ে গেলো, তো তখন কিন্তু এই কোম্পানিগুলো তো একটা ডিপ্রেস থাকবে, তো তখন কী হবে, তারা তাদের ফুল টাকাটা মার্কেটে দিয়ে দিল অ্যান্ড দে আর স্টাক। আমাদের আসলে ওই যে বলা হয় যে দুধ দিয়ে গোসল করে আপনার শপথ করতে হবে যে আসলে এই ধরনের রেস্ট্রিকশন ভবিষ্যতে আমরা আর কখনো বাজারের উপর আনবো না। ডেফিনেটলি এটা থেকে একটা এক্সিট দরকার। আর এই যে নির্বাচনের আগের বছর ভয়টা এগুলো অনেকটাই কেটে গেছে বাজারে, বড় বিনিয়োগকারীদের মধ্যে কথা বললে বোঝা যায় যে পলিটিক্যাল সিচুয়েশন সম্পর্কে মানুষ আগের চেয়ে 3-4 মাস আগেও যেরকম অনেক আনসার্টেনটি ছিল, তার চাইতে এখন বেটার কনফিডেন্স দেখা যাচ্ছে। তো 23 সালের শেষ নাগাদ আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স কোথায় থাকবে আপনি ফোরকাস্ট করছেন? আমি আই রিয়েলি হেট ইন্ডেক্স ফোরকাস্টিং, হ্যাঁ, বিকজ আই থিঙ্ক ইটস আ ফুলস এরেন্ড, হ্যাঁ, অ্যান্ড সি ইন্ডেক্স বেসিকলি ইজ নট আ ভেরি গুড মেট্রিক টু আন্ডারস্ট্যান্ড যে মার্কেট হেলথ। অ্যান্ড আনফর্চুনেটলি বিকজ আমাদের অনেক বিনিয়োগকারী আছে বা ইভেন মার্কেট পার্টিসিপেন্ট অনেক আছে যারা অ্যাকচুয়ালি মার্কেট মানে হেলথটা বুঝতে পারে না, সো ওরা ইন্ডেক্সের উপর দেখে ইন্ডেক্স বাড়লে মার্কেট ভালো, ইন্ডেক্স কমলে মার্কেট খারাপ। আমি যদি আপনার ইন্ডেক্স মেথোডোলজি চেঞ্জ করে দিই ক্যালকুলেশন, আপনার ইন্ডেক্স বাড়াইতেও পারি, আমি কমাতেও পারি, আমি আই স্টার্ট কোচিং 10 সালের ইন্ডেক্স আমরা 9 সালের ইন্ডেক্স দেখেছি। সো ইন্ডেক্স ক্যালকুলেশন ইজ রিয়েলি আ ব্যাড থিং। হ্যাঁ, আমি যেটা বলবো যে আন্ডারস্ট্যান্ড স্টক মার্কেট জিনিসটা কি। আপনি যদি সার্টেনটি দেন স্টক মার্কেট উইল থ্রাইভ, ছোট বড় স্টক ম্যাটার করে না, স্টক মার্কেট উইল থ্রাইভ। ইনভেস্টাররা ইন জেনারেল ইনভেস্টার, আমি বারবার বলছি ইনভেস্টাররা কিন্তু ভালোই করবে। আপনি যদি আনসার্টেনটি ক্রিয়েট করেন বা কোনো কারণে একটা আউটসাইড একটা আনসার্টেনটি ক্রিয়েট হয়, তখন স্টক মার্কেটে একটা প্রেশার থাকবে। সো এই যদি ধরে নেন ডিসেম্বরে গিয়ে কোনো কারণে একটা পলিটিক্যাল একটা আনসার্টেনটি ক্রিয়েট হয়েছে কোনো কারণে, ইট উইল হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য স্টক মার্কেট। এটা ন্যাচারাল অ্যান্ড এটা হওয়া উচিত অ্যান্ড এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, এটার এগেনস্টে ফাইট করার কোনো দরকার নেই। দ্যাট ক্রিয়েটস অ্যান অপরচুনিটি টু ইভেন বাই, বিকজ আপনি একজন বিনিয়োগকারী হিসেবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, দ্য বেস্ট থিং ইন লাইফ ইজ ইউ বাই লো, ইউ সেল হাই। এখন আপনি কখন সেল করবেন, কত বছর পরে করবেন, কত ফ্রিকোয়েন্টলি করবেন, এটা আপনার উপর, বাট দ্য অবজেক্টিভ ইজ যে ইউ বাই লো। যখন দেখা যায় যে ওয়ার্ল্ডের সব কিছু মানে ধ্বংস হয়ে যাচ্ছে, এই যে মানে 2020-তে কী হয়েছে, ইন্ডেক্স ক্লোজ টু 3000 না, বিনিয়োগকারী কই ছিল, কেউ তো কিনতে যাচ্ছে না, মনে করছে যে পুরো দুনিয়া নষ্ট হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে, সরি। সো এরকম সিচুয়েশনে আপনি যদি মানে যেসব অ্যাসেট আন্ডার ভ্যালু ছিল যদি কিনে থাকতেন, তাহলে আপনার 2022 বা ইভেন 23 আপনার কি ইম্প্যাক্ট হতো বলেন না, আপনার তো টাকা ডাবলের উপরে চলে আসতো উইদিন জাস্ট। আচ্ছা, ইন্ডেক্সটা আমরা বাদ রাখলাম, সাইডলাইনে যে টাকা নিয়ে বিনিয়োগকারীরা অপেক্ষা করছে কম্পারেটিভলি আপনার যে কশাস অ্যান্ড র্যাশনাল ইনভেস্টর যাদেরকে বলি আমরা, তারা এই নির্বাচনের আগে বিনিয়োগ করবে এরকম সম্ভাবনা কতটা দেখছেন? যদি আনসার্টেনটি থাকে ওনারা কেন আগে বিনিয়োগ করবে, যদি ফ্লোর প্রাইসে যদি আপনার কোনো কিছু প্রাইস যদি মুভমেন্ট না হয়, বিকজ 4 মাস আগে যে প্রাইস ছিল এই একটা স্টকের 4 মাস পরেও তো কিন্তু একই প্রাইস। সো নির্বাচনকে টার্গেট করে কেউ কি বিনিয়োগ করবে ইজ নট রিয়েলি, আই ডোন্ট থিঙ্ক এটা একটা ভালো মাইন্ডসেট। আপনি যদি বিশ্বাস করেন যে এই স্টকটার ভ্যালু ইজ কারেক্ট এট দিস পয়েন্ট বা একটা ফেয়ার ভ্যালুতে আছে, 100% হবে না, বাট নির্বাচনের কারণে হচ্ছিল না, বলা যাচ্ছে যে এটা পলিটিক্যাল আনসার্টেনটি থেকে অনেকে সাইডলাইনে তো চলে গেছে। আপনার পলিটিক্যাল আনসার্টেনটি হলে মার্কেট পড়ে যাচ্ছে, পলিটিক্যাল সার্টেনটি হলে মার্কেট বেড়ে যাচ্ছে, যদি সামনে আবার পলিটিক্যাল আনসার্টেনটি হয়ে মার্কেট আবার পড়ে যাবে না। সো আপনি মানে আমার কথা হলো যে ইফ আই ফাইন্ড অ্যান অ্যাসেট, যে কারণেই হোক, এটা নির্বাচনের জন্য হোক বা
কোনো কারণে আমাদের আবার একটা ডলার ক্রাইসিস হলো, বা কোনো কারণে ওয়ার্ল্ডের কমোডিটি প্রাইস আবার র্যালি করা শুরু করলো, বিকজ রিসেন্টলি কিন্তু অয়েল প্রাইস এখন ফল করা শুরু করছে। সো ইটস ভেরি গুড ফর আস। আমরা আই হোপ সরকার এখন অ্যাকচুয়ালি এটার অ্যাডভান্টেজ নিতে পারবে। সো আমি মনে করি যে রিগার্ডলেস অফ দ্য সিচুয়েশান, যারা জেনুইনলি ভ্যালু ইনভেস্টার, স্টক মার্কেট থাকবে। আপনি যদি কোভিডও পার করেন, ইউক্রেন ওয়ার, 2010, 96 যত কিছুই পার করে থাকেন, স্টক মার্কেট নো ম্যাটার হোয়াট সবসময় আছে। ভালো ভালো কোম্পানি যেগুলি লিস্টেড আছে গত 10, 15, 20 বছর ধরে, ওরা কন্টিনিউয়াসলি আছে, ডিভিডেন্ড প্রোভাইড করছে। আপনি জাস্ট একটা অপরচুনিটি টাইম খুঁজবেন, যে টাইমে আপনি মনে করেন যে না, এই স্টকের ভ্যালু অ্যাকচুয়ালি, মানে স্টক ইজ আন্ডার ভ্যালুড অর মেবি ফেয়ারলি ভ্যালুড, অ্যান্ড মানে নেক্সট 1 বছর, 2 বছর, 3 বছর এটার ভ্যালু আরও বাড়বে। সিম্পলি বাই, জাস্ট সিম্পলি বাই, ডোন্ট ট্রাই টু টাইম দ্য মার্কেট। আপনি যতই টাইম করা শুরু করবেন, তখন দেখবেন সবাই একসাথে বেচতেছে, আপনারও মনে হবে যে না, সবাই হয়তো বা একসাথে যদি বেচা শুরু করতেছে, তার মানে সামথিং ইজ রং। অ্যাকচুয়ালি সবাই যখন একসাথে বেচা শুরু করে একটা ভালো স্টক, অ্যান্ড আপনি যদি বিশ্বাস করেন যেটা একটা ভালো স্টক, তার আর্নিংস, ফান্ডামেন্টালস, এভরিথিং ইজ অ্যাকুরেট, সত্যি কথা বলছেন, ফিউচার ইন দ্যাট কেস আপনি কন্ট্রারিয়ান হওয়ার সাজেস্ট করছেন। ইউ বি আ কন্ট্রারিয়ান। সবাই বেচতে আপনি কিনবেন। ওয়ারেন বাফেট কিন্তু এটাই বলে যে ইউ শুড বি গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল, অ্যান্ড বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। গট ইউর পয়েন্টস। আচ্ছা, আপনার টপ সবচেয়ে ফেভারিট 5টা স্টক এই মুহূর্তে, যে এগুলোতে আপনি দেখেন, আমি কিন্তু অলরেডি সেক্টর ওয়াইজ বলে দিয়েছি। আপনি পার্টিকুলার পার্টিকুলার নেম আমি যদি বলা শুরু করি, আমাদের রেগুলেটর হয়তো বা মাইট হ্যাভ সাম ইস্যু উইথ দ্যাট আর কি। হ্যাঁ, আমি যেটা মনে করি যে দেখেন, আমার জন্য যে জিনিসটা রাইট মে নট বি রাইট ফর সাম আদার পারসন। আপনার জন্য যেগুলো রাইট সেগুলো আমাদের সাথে পার্সোনালি শেয়ার করেন পাবলিকলি। আপনার পার্সোনাল চয়েসগুলো যদি বলেন, ইউ আর নট প্রেডিক্টিং এনি প্রাইস। আমাদের ব্রোকারেজে আমাদের যে এত ক্লায়েন্ট আছে, আমরা কোনো সময় আমাদের ক্লায়েন্টদেরকে অ্যাডভাইস করি না যে আপনি এই স্টক কিনে নেন। ওনারা যদি আমার সাথে ডিসকাস করতে চায়, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। এটা আমি করতে চাই না এই কারণে, বিকজ আপনি যখনই এটা করা শুরু করবেন, কোনো কারণে যে এই কোম্পানি নেক্সট কোয়ার্টারে যদি তার আর্নিং খারাপ থাকে, এটা রেসপন্সিবিলিটি কে নেবে? আই এম নট অ্যালাউড বাই বিসেক রুল টু টক অ্যাবাউট স্পেসিফিক স্টকস। হ্যাঁ, আমি এটার সাথে কিছুটুকু এগ্রি করি, আবার কিছু ডিসএগ্রি করি, বিকজ অ্যাকচুয়ালি আমাদের মতন এক্সপিরিয়েন্স কিন্তু খুবই কম লোক আছে, প্রফেশনালি এক্সপিরিয়েন্স মার্কেট। সো আমরা কিন্তু ওপেনলি কিছু বলা, মানে অ্যালাউ করা উচিত। এটা বিসেক দেখতে পারবে আর কি, যে এই জিনিসটা করলে কি অ্যাকচুয়ালি বেনিফিটের জন্য ভালো হবে নাকি না। কেউ যদি পার্সোনালি জানতে চায়, আই এম আ ভেরি ওপেন পারসন। আমার কাছে জিনিসটা একটু অ্যাবসার্ড লাগে যে আপনার রাস্তায় আপনার সাথে যে কেউ আপনাকে ফোন করে আপনার কাছ থেকে প্রতিদিন মানুষ বিরক্ত করতে পারে, যে শুনছেও ইনফ্যাক্ট প্রতিদিনই সবাই কাউকে না কাউকে জিজ্ঞেস করে শুনছে, বাট পাবলিক ডোমেইনে এগুলো নিয়ে যারা সিরিয়াস লোকজন, কমপ্লায়েন্ট লোকজন, তারা ডিসকাস করতে চায় না এই পরিস্থিতিটা যাওয়া করতে চায় না। আপনাকে তো বুঝতে হবে যে আমরা কেন করতে চাই না, বিকজ দ্য ল স্টপস আস ফ্রম ডুইং ইট। এখন আমি যদি একটা লয়ের বাইরে যদি আমি কথা বলি, তাহলে আমি তো আই এম নট অনারিং দ্য ল। না, যাই হোক, আমরা আপনার কাছ থেকে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস চাচ্ছিলাম না যে পার্টিকুলার স্টক এটা কেনার। আমি তো বললাম যে আপনি, এবার আমরা মার্জিন লোন প্রসঙ্গে আসি। মার্জিন লোন প্রসঙ্গে হচ্ছে যে মার্জিন আরেকটু রিল্যাক্স করা হয়েছে, এটা হয়তো মার্কেটে পারচেজিং পাওয়ার ক্রিয়েট করতে হেল্প করবে। শুড আই গো ফর মার্জিন লোন? অ্যাবসলিউটলি নট। আমি ওপেনলি যে মার্জিন লোন ইউজ করেন কিনা? জিরো মার্জিন লোন। আমি পার্সোনালি বলি, আমি জানি না এই ইন্ডাস্ট্রিতে আপনি কতজন পাবেন যারা এটার ব্যাপারে ওপেনলি বলবে। আই এম 100% এগেনস্ট রিটেল ইনভেস্টার্স মানে মার্জিন লোন ইউজ করার ব্যাপারে। আমি পার্সোনালি মনে করি, বিকজ আমাদের ম্যাক্সিমাম মানে 70% অফ দ্য ইন্ডাস্ট্রি কম্পোজিশন কিন্তু হলো আপনার রিটেল ইনভেস্টার্স, অ্যান্ড আমি স্টিল ইনভেস্টার ইউজ করতেছি, বাট ম্যাক্সিমাম হলো স্পেকুলেটর। অ্যাট দি এন্ড অফ দ্য ডে মার্জিন লোন যে জিনিসটা করে, আপনার এই স্পেকুলেশনটাকে ×2 করে দিচ্ছে মিনিমাম, যদি আপনি 1:1 যদি ধরেন। দ্যাট ক্রিয়েটস আ প্রবলেম, বিকজ আপনি ভ্যালু ইনভেস্টমেন্ট কোনো সময় মার্জিন লোন দিয়ে করতে পারবেন না। আপনার মার্জিন লোনের নর্মালি ধরে নেন একটা ইন্ডাস্ট্রি ব্রোকারেজ থেকে আপনার 14 to 16% হয়তো বা আপনার ইন্টারেস্ট দিতে হচ্ছে। আপনি যদি রেগুলারলি ট্রেড করেন, এই ইন্টারেস্ট রেটটা কিন্তু অ্যাকচুয়ালি বেড়ে যায় ফর অপারেবিলিটি রিজনস। হ্যাঁ, আপনার ওই যেদিন কিনে যেদিন বেচে যদি আপনি করেন, আপনি মনে করতেছেন যে আমি তো ওই একই অ্যামাউন্টের টাকা ইউজ করছি। নো, আপনি যদি 10 লাখ টাকার মার্জিন লোন নিয়ে থাকেন, আপনি যদি আজকে 10 লাখ টাকার বেচেন, আবার 10 লাখ টাকার কিনেন, ব্রোকার কিন্তু আপনার টাকাটা ফ্রন্ট করছে। হ্যাঁ, সেটেলমেন্ট সাইকেলের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনি আরও 2 দিনের জন্য কিন্তু এক্সট্রা মার্জিন লোনের টাকা দিতে।
এফেক্টিভলি আপনার 18%-এর উপরে কিন্তু মার্জিন লোন আপনার হয়ে যাচ্ছে। মার্কেট কি আপনাকে 18% রিটার্ন কি দিচ্ছে আপনার নর্মাল ভ্যালু ইনভেস্টমেন্টের থ্রুতে? না। আপনি যদি স্পেকুলেট করে যদি গ্যারান্টি করতে পারেন যে আমি মিনিমাম 18% কভার করবো, তবু তো আপনার কোনো বেনিফিট নাই। আপনি এত রিস্ক নেবেন বাট 18%-এর মতন আপনি ইন্টারেস্ট দিয়ে দিবেন, এটা কি কথা? সি মার্জিন লোন ইটস আ এত খারাপ একটা প্রোডাক্ট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, অ্যান্ড ইনফ্যাক্ট আমরা মিডওয়ে থেকে আমরা এটা প্রোভাইড করতে চাই না। অ্যান্ড আমরা অনেক ক্লায়েন্টও আমরা হারিয়েছি বিকজ আমি এটা প্রোভাইড করি না। আমাদের নিজেদের পার্সোনাল অনেক ব্যাড এক্সপিরিয়েন্স আছে। আমি মনে করি যে এথিক্যালি একটা ব্রোকারেজ রান করার জন্য চেষ্টা করা উচিত যতটুকু মার্জিন লোন বাদে মানে ব্রোকারেজটা রান করা। এটা মেবি নট আ ভেরি গুড বিজনেস মানে কনসেপ্ট ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ, বাট এথিক্যালি ইটস অ্যাকচুয়ালি আ বেটার থিং বিকজ একটা বিনিয়োগকারী ম্যাক্সিমাম বিনিয়োগকারী ইভেন 2010-এ এখনও পর্যন্ত যারা স্টাক আছে তার মার্জিন লোনের জন্য স্টাক। আপনি পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলছিলেন, যদি একটু বিস্তারিত বলেন। 96-এর সময় অবভিয়াসলি আমার তো তখন ইনভেস্টমেন্ট করার মতো অপরচুনিটি ছিল না, বাট আমাদের কোম্পানির চেয়ারম্যান এবং আমার আব্বা তখন টেকনিক্যালি মার্জিন লোন ছিল না, তখন ছিল যে আপনি লোন নিয়ে ব্যবসা করবেন। তো 96-এর অ্যাকচুয়ালি মার্কেটের ক্র্যাশটা কিন্তু হয়েছে, মানে অবভিয়াসলি একটা বুম সিচুয়েশন হয়েছে, বাট ইট ওয়াজ মেইনলি আ সেটেলমেন্ট ইস্যু বিকজ তখন অটোমেশন ছিল না। আমাদের পরিবার ফাইন্যান্সিয়ালি উই ওয়ার রুয়েন্ড আপনার 96 অনওয়ার্ডস, অ্যান্ড আমাদের রিকভারিটা হয়েছে আপনার 2006-এর পর থেকে 10টা বছর, বিকজ আমার আব্বা অনেক লোন নিয়ে শেয়ার কিনেছিল। মানে উনি এটাও পাবলিকলি অনেক ডোমেনে বলেছে, ইনফ্যাক্ট অনেক বড় বড় নিউজ পেপারও কিন্তু উনি ওপেনলি বলেছে ওনার এক্সপিরিয়েন্সটা, যে উনি শেয়ার কিনেছে, ওনার সামর্থ্য ছিল ধরে নেন 20 লাখ টাকার একটা শেয়ার, ওনাকে ইজিলি লোন দেওয়া হয়েছে 70 লাখ 80 লাখ টাকা। তখন তো এরকম কোনো রেগুলেশন ছিল না। যার ক্যাপাসিটি আছে মাত্র 20 লাখ টাকা নিজের অর্থের ক্যাপাসিটি, তাকে যদি 70-80 লাখ টাকা যদি দেওয়া হয়, আপনার এটা কি মনে হয়? আপনার তো ইউর গোয়িং বিয়ন্ড ইউর ক্যাপাসিটি। আপনি এটাকে ফ্রি মানি ইউজ করে আপনি আরও শেয়ার কিনলেন, শেয়ারগুলি দাম ধুমধুম পড়ে গেল, এখন নাও ইউর ইন ডেট। আমরা এই ডেটের মধ্যে আমরা অনেক বছর ধরে ছিলাম, মানে এটা আমার উপর একটা বিশাল বড় ইম্প্যাক্ট রেখেছে। মানে আমি পার্সোনালি এটাকে একটা পজিটিভ হিসাবে দেখি বিকজ এখন আমার লাইফে আমরা যতটুকু পারি জিরো ডেটে চলার চেষ্টা করি। আমার কোম্পানিটাকে আমি চেষ্টা করি যে জিরো ডেটে রাখার জন্য। এটা কিছু জায়গায় মে নট বি দ্য বেস্ট কেস, বাট আমি মনে করি যে আপনার সামর্থ্য যেটুকু আছে ওইটা নিয়ে আপনি মার্কেটে আসেন। অলরেডি ইউ আর টেকিং আ রিস্ক কামিং ইন টু দ্য মার্কেট বিকজ দ্য স্টক মার্কেট ইজ নট যে একেবারে 100% সেফ ইনভেস্টমেন্ট ভেহিকেল, নো, কেউ বলে নেই আপনাকে। বাট চান্সেস অফ সাকসেস ইজ হাই যদি আপনি ভ্যালু ইনভেস্টমেন্ট করেন, যদি আপনি ভালো শেয়ার কিনেন। আর ওটাও মার্জিন লোন দিয়ে কোন সময় করতে পারবেন না। যখনই একজন দেখেন সে এক ব্যক্তি একটা শেয়ার কিনলো বা কয়েকটা শেয়ার কিনলো মার্জিন লোন ছাড়া, 2-3 দিন বা কয়েকদিন পরে সে একটা বড় লসের মধ্যে আসা শুরু হচ্ছে। কি হচ্ছে তার? সে মনে করছে আমি যদি এটাকে আরো টাকা থাকতো আমি এটাকে অ্যাভারেজ করতাম, অ্যাভারেজ করে এটা কিন্তু বেড়ে যাবে। এগুলো ডিবেট তো আছে, এভারেজ করবেন না স্টপ লস দিবেন, এটা হ্যাঁ, বাট কেউ কি স্টপ লস ফলো করে? মানে আপনি রিয়েলি? আমি নিজে করি। আপনি নিজে করেন? ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর কি এই জিনিসটা ফলো করে? না, করে না। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই মার্জিন লোন ইজ সো ডেভাস্টেটিং ফর देम। এন্ড জিনিসটা হয় কি, ওয়াল স্ট্রিটে যেমন নাকি শুনি যে অনেক গুণ, যে 1 লাখ টাকা থাকলে আপনি তো মার্জিন লোন ওয়াল নিয়ে স্ট্রিটে সেখানে এত নয়েজ আপনি হয়। আমেরিকাতে আমি বারবার বললাম না, আপনার এনাফ ইন্টারমিডিয়ারি আছে এই জিনিসগুলি ইনস্টিটিউশনালি ক্যাপাসিটি ক্রিয়েট করা। ওইখানে ম্যাক্সিমাম ব্রোকার, শুধু ব্রোকারেজ না, ওইখানে ইনভেস্টমেন্ট ব্যাংকিং সব কিছু, তারা দে হ্যাভ দেয়ার ওন চেক অ্যান্ড ব্যালেন্স। তারা তাদের ক্লায়েন্ট সিলেকশন করে তারা ডিসাইড করে যে হ্যাঁ আমি তাকে এতটুকু মার্জিন দেবো এই ক্লায়েন্টের ক্যাপাসিটি অনুযায়ী। ওরা তো আর ইন্ডিভিজুয়ালি একটা মানুষকে খুঁজে বের করে না, ওরা একটা ইনস্টিটিউশন আরেকটা ইনস্টিটিউশন, ঠিক আছে আমার একটা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালকে আমি বুঝতেছি তার এরকম ক্যাপাসিটি আছে, বেসড অন প্রোফাইল এন্ড বেসড অন প্রোফাইল। ইভেন বেসড অন প্রোফাইলও যদি না থাকে, যদি কোনো কারণে এই বিনিয়োগকারী যদি সে বেশি লোন নিয়ে যদি লস করে, ওই ইনস্টিটিউশনের কোনো ক্ষতি নেই, সে তার টাকা রিকভার করতে হবে। বাট আমাদের বাংলাদেশে তো এটা একটা বিশাল বড় ক্ষতি বিকজ আমাদের বাংলাদেশের রেগুলেটর অ্যান্ড এভরি ওয়ান ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড টু প্রোটেক্ট দি ইনভেস্টর। বাট প্রবলেম হচ্ছে কি, এইসব প্রোডাক্ট মার্জিন লোন ডাজ নট রিয়েলি হেল্প দ্য ইনভেস্টর। ইট ইজ আ ভেরি ব্যাড প্রোডাক্ট ফর এ রেগুলার ইনভেস্টর। আমি সবাইকে বলি, আমরা নিজেরাও এটা নিয়ে অনেক লেখালেখি করি যে আপনারা কাইন্ডলি মার্জিন লোন নেবেন না, আপনার যে ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটি অনুযায়ী বিনিয়োগ করেন বা ইভেন স্পেকুলেট করেন। এক্সেসিভ রিস্ক টেকিং, এক্সেসিভ রিস্ক নেওয়ার দরকার নেই। আর এই মার্কেটে আপনি এক্সেসিভ রিস্ক নিয়ে কতজনে সাকসেসফুল হচ্ছে? আপনি একটাতে সাকসেস করবেন, আরেকটাতে গিয়ে অবশ্যই ফেল করবেন। দ্যাট ইজ দ্য নেচার অফ দ্য মার্কেট। এটা অটো কারেক্টস ইটসেলফ। উল্টা কি হবে, আপনার পকেট থেকে আপনার ইকুইটিটা চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই, আপনার কাছ থেকে অনেক মূল্যবান পরামর্শ পেয়েছি।
না বাবু ভাই, আমি ভেরি গ্ল্যাড যে আমি আজকে আসতে পেরেছি, অ্যান্ড দেন আমি আমাদের বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে মানে আমাদের পার্সপেক্টিভ মানে মিডওয়ে সিকিউরিটিস কীভাবে চলে অ্যাজ এ কোম্পানি, অ্যান্ড আমাদের যে মানে অলমোস্ট 35 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আমরা এটা আপনাদের থ্রুতে মানে সবাইকে একটু জানাতে পারলাম। থ্যাংক ইউ। জি। দর্শক, মিডওয়ে সিকিউরিটিজ এর ম্যানেজিং ডিরেক্টর আশিকুর রহমান ভাই, তিনি, তার কাছ থেকে আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ বলেন, ভ্যালু ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার সেফার ওয়ে টু মেক মানি ইন দ্য স্টক মার্কেট, একটু স্লো টাকা বানান কিন্তু মোটামুটি সুনিশ্চিতভাবে বানান। তিনি বলছিলেন যে ফ্লোর প্রাইস বা তার আশেপাশে অনেক আন্ডারভ্যালুড শেয়ার আছে যেগুলোর ব্লু চিপ শেয়ার, যেগুলোর ভবিষ্যৎ ভালো, ফান্ডামেন্টালি সাউন্ড বিজনেস, বাজারে আজকে হয়তো সেগুলোর দাম খুব বেশি দ্রুত বাড়ছে না, কিন্তু 1 বছর 2 বছর 3 বছরে এগুলো থেকে খুব ভালো রিটার্ন আসবে। আর মার্জিন লোন নিয়ে খুব কম মানুষই সেটা কাজে লাগাতে পারে, বেশিরভাগই লোকসানের বোঝা টানতে হয়। তিনি সেটাকে খুব শক্তভাবে নিরুৎসাহিত করেন। তাদের হাউস থেকে কোনো মার্জিন লোন দেওয়া হচ্ছে না, তাদের পরিবারের অভিজ্ঞতাও ভালো নয়। পরের পর্বে দেখা হচ্ছে।